বিজেপির লক্ষ্য সোনার বাংলা। 1 জানুয়ারি থেকে বিজেপির নতুন কর্মসূচি। বিভিন্ন কেন্দ্রেই যাবেন বিজেপির প্রতিনিধিরা। 294টা কেন্দ্রে বিজেপির প্রতিনিধিরা যাবেন এবং প্রত্যেকটি কেন্দ্রে বৈশিষ্ট্যজনের সাথে আলোচনা হবে। সোনার বাংলা তৈরি নিয়ে আলোচনা বিজেপির। বিশিষ্টজনদের মতামত শুনবেন 50 জন প্রতিনিধি। নতুন প্রকল্পের ঘোষণা বিজেপির সোনার বাংলা। এর আগেও একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে বলেছেন যে বাংলায় সোনার বাংলা গড়বে বিজেপি। কি বললেন স্বপন দাশগুপ্ত, শুনে নেব। আমরা লক্ষ্য সোনার বাংলা বলে একটি ক্যাম্পেইন, আউটরিচ ক্যাম্পেইন, সেটা শুরু করছি 1 জানুয়ারি থেকে। প্রায় জানুয়ারি মাসটা পুরোটাই হবে। এতে বিভিন্ন জেলায় এবং 294টি অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কেউ না কেউ যাবে এবং গণ্যমান্য ব্যক্তি, ওখানকার বুদ্ধিজীবী, ওখানকার সুশীল সমাজের যারা বড় রিপ্রেজেন্টেটিভ, তাদের সবাইকার সঙ্গে সম্পর্ক করবে। কি বললেন রন্তিদেব সেনগুপ্ত, বিজেপি নেতা, শুনে নেব। আমরা চাই যে পশ্চিমবঙ্গে শুধু হবে না, চলবে না বিরোধিতা, এই রাজনীতিটা বন্ধ। 43 বছরে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলির থেকে পিছিয়ে পড়েছে শুধুমাত্র এই নকারাত্মক রাজনীতি করার কারণে। যে যখন থেকেছেন, আগে বামফ্রন্ট সরকার যখন ছিলেন কেন্দ্রকে মানব না, এখন এই 9 বছরে এই সরকার কেন্দ্রকে মানব না, এই রাজনীতি পশ্চিমবঙ্গের ক্ষতি করছে। আমরা এর থেকে পশ্চিমবঙ্গকে বার করতে চাই। সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই নির্মিত। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখার প্রয়োজন নেই। নাম না করে বিজেপির সোনার বাংলা গড়ার বার্তাকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার মাটি, এই মাটি সোনার বাংলাকে উপহার দিয়েছে। নতুন করে সোনার বাংলার স্বপ্ন দেখার কারোর দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর যেদিন গানটা গিয়েছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর সোনার বাংলা রচনা করে গিয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আজকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলার সৃষ্টি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সাথে সরাসরি রয়েছেন এই মুহূর্তে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, আমাদের প্রতিনিধি। ভেঙ্কটেশ্বর, সোনার বাংলার ডাক বিজেপির, আবার বঙ্গ বিজেপির লাইন সোনার বাংলা নির্মাণ, শিল্প শূন্যতা নিয়ে আবার আক্রমণ, কি মনে হচ্ছে? দেখো ময়ূক, ভোটের নির্ঘণ্ট এখনো প্রকাশ না হলেও বলা যেতেই পারে যে ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে এবং ইতিমধ্যেই শাসক বিরোধী দুই শিবিরের পক্ষ থেকেই সভা সমাজ সমিতি এবং কি রোড শো শুরু হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে বিজেপির পক্ষ থেকেও করা হচ্ছে, সিপিএম, কংগ্রেস, এমনকি শাসক দলের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে মূলত 21-এর নির্বাচনকে পাখির চোখ করে। সেই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ বিজেপির নতুন ক্যাম্পেন, সেটা হচ্ছে দুয়ারে দুয়ারে তারা যাবে এবং তাদের যারা 50 জনের টিম রয়েছে, এখন পর্যন্ত বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে 50 জনের যে টিম, তারা রাজ্যের 294টি কেন্দ্রে তারা যাবেন এবং সেখানকার যারা সুশীল সমাজ, বিদ্বজন, বুদ্ধিজীবী মহল, তাদের সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তাদের যে স্বপ্ন, অর্থাৎ সোনার বাংলা গড়ার যে স্বপ্ন, যেটা আমরা দেখেছিলাম রাজ্যে এসে অমিত শাহ বলেছিলেন, বারবারই বঙ্গ বিজেপির নেতা তারাও বলেন যে রাজ্যকে তারা সোনার বাংলা গড়বেন। সেই সোনার বাংলা গড়তে গিয়ে তাদের কাছ থেকে, অর্থাৎ 294টা কেন্দ্রের যে সমস্ত বিদ্বজন রয়েছেন তাদের কাছ থেকে মতামত নেওয়া হবে যে সোনার বাংলা করার ক্ষেত্রে তাদের মতামত কি, তারা কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে চাইছেন। সেই বিষয়গুলো নিয়ে যারা ক্যাম্পেইন করতে যাবেন, 50 জনের সদস্য, এক একটি টিমে 50 জন করে সদস্য থাকবে, তারা তাদের মতামত নেবে। শুধু তাদের মতামত নেওয়াই নয়, এই যে নতুন যে কর্মসূচি নেওয়া হচ্ছে, নতুন বছরে নতুন যে কর্মসূচি নেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে, সেখানে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্প নিয়েও তাদেরকে বলা হবে এবং সেই প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয় সেই সমস্ত বিষয় কিন্তু নজর রাখা হবে। বলা যেতেই পারে নতুন বছর। ফের বিজেপির কড়া হিন্দুত্ব লাইন। শুভেন্দুর পর এবার দিলীপ ঘোষ। আপনারা দেখেছেন কালকে শুভেন্দু অধিকারী যা বলেছেন এবং আজকে গড়বেতায় হিন্দু জাগরণ মঞ্চের সভায় দিলীপ ঘোষ কি বললেন শুনে নেব। এখানে 85% ছিল
হিন্দু নামতে নামতে 80%, 70% হয়ে গেছে। 80 থেকে এখন 70% হয়ে গেছে। পশ্চিমবাংলায় 5% মুসলিম ছিল, আজকে 30% হয়ে গেছে। এখানে মাত্র প্রথমবার ইলেকশনে 5 জন মুসলিম এমএলএ জিতেছিলেন, আজকে 60 জন মুসলিম এমএলএ হয়ে গেছে। এটা কিসের পরিচয়? কালকে মুসলিম মুখ্যমন্ত্রী হবে। দিদিমণি যদি আরেকবার জিতে যান, তারপরের বার মুসলিম মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে, আমি ভবিষ্যৎবাণী করছি। দিলীপ ঘোষ এই মুহূর্তে বললেন অস্ত্র হাতে রামনবমী করতে হবে, বিজয়া দশমীতেও অস্ত্র হাতেই আমাদেরকে সামনে আসতে হবে। নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি মধুবন্তী রয়েছে আমাদের সামনে। মধুবন্তী, কি মনে হচ্ছে? তার মানে কি ঘুরে ফিরে সেই হার্ড হিন্দুত্ব লাইন, কড়া হিন্দুত্ব লাইনই কি তার মানে বিজেপির অস্ত্র হচ্ছে আবার? ময়ূক, কালকে এবং আজকে পরপর দুটো দিন আমরা যদি একটু তাকিয়ে দেখি, কাল নন্দীগ্রামে নিজের হোম টার্ফ যাকে বলে সেখানে শুভেন্দু অধিকারী গেলেন। কি অনুষ্ঠানে গেলেন? একটি বজরংবলীর পুজোতে গেলেন। আজকে হিন্দু জাগরণ মঞ্চের অনুষ্ঠানে গেলেন দিলীপ ঘোষ। কোনোটাই কিন্তু সরাসরি বিজেপির প্রোগ্রাম নয়, কিন্তু দুটোই কিন্তু হিন্দুদের প্রোগ্রাম, এটা আমরা বলতে পারি। এবং সেখানে গিয়ে কালকে হচ্ছে যে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, কালকে শুভেন্দু অধিকারী ওই সবাই গিয়ে বলেছিলেন যে তিনি হচ্ছে সকালে স্নানের পরে গায়ত্রী মন্ত্র জপ করে বেরোন, তিনি হিন্দু ধর্ম মেনে চলেন। এই কথাগুলি কালকে তিনি সেই পুজো পাঠের আসর বা যেখানে হচ্ছে যে ওনার নন্দীগ্রামের সবাই বলেছিলেন। আজকে হচ্ছে তারপরে উনি খড়দায় যখন চলে গেলেন, খড়দায় কিন্তু একদম পলিটিক্যাল হচ্ছে যে মিটিং ছিল, সেখানে গিয়ে হচ্ছে যে শুভেন্দু অধিকারী বললেন যে 70%, 30% যে কথাগুলি বললেন, যে সেই কথার রেশ টেনে তিনি যে মানে সকলে মনে করছিলেন যে হাওয়াটা হচ্ছে যে উঠছে রাজ্য রাজনীতিতে, আজকে যেন দিলীপ ঘোষ সেই হাওয়াটাকে আরো খানিকটা এগিয়ে নিয়ে গেলেন, সেই ইঙ্গিতে যেন আরো খানিকটা হচ্ছে যে বাতাস দিলেন, আমরা বলতে পারবো। তো আমরা যদি একবার শুনে নিতে পারি যে শুভেন্দু অধিকারী কালকে খড়দায় ঠিক কি বলেছিলেন। চলো কি একজন এসছে না, কিশোর কুমার না কি কুমার, ন্যাশনাল চ্যানেলে কি বলছে? বলছে তো बीजेपी को तो शुरू करना है 70 लेकर, हम लोग तो क्लास 30 हमारा पास है, 30 हमारा रिजर्व है फिक्स डिपोजिट, और उसका पास तो 30 छोड़ के 70 के अंदर लड़ना पड़ेगा। तो माननीय कुमार बोलते হবে এসে 30 কারা, তাহলে বাকি 70 পদ্ম ফুল। অর্থাৎ অস্ত্র হাতে, এক হাতে অস্ত্র এক হাতে পদ্ম ফুল। শুভেন্দু অধিকারীর সেই লাইনের পরে এবার দিলীপ ঘোষের লাইন, অস্ত্র হাতে রামনবমী হবে, বিজয়া দশমীতেও অস্ত্র হবে। কি বললেন দিলীপ ঘোষ একবার শুনে নেবো আবার। হিন্দু যুবকরা আজকে গর্বিত হন নিজের নাম রামচন্দ্র শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করে, রামমোহন রামকৃষ্ণ আর বিবেকানন্দের সঙ্গে যুক্ত করে। তাদেরকে এই সংস্কৃতি ধর্ম রক্ষার জন্য সংগঠিত হতে হবে, একত্রিত হতে হবে, সংগঠন তৈরি করতে হবে। রামনবমীতে মিছিল বার করতে হবে, হনুমান জয়ন্তীতে বার করতে হবে, বিজয়া দশমীতে হাতিয়ার নিয়ে বেরোতে হবে, কারণ হাতিয়ার হচ্ছে শক্তির প্রতীক। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সৌগত রায়, তৃণমূল সাংসদ। সৌগতদা, কি মনে হচ্ছে যে ফের বিজেপির সেই হার্ড হিন্দুত্ব লাইনই কি ভরসা বাংলায় জেতার জন্য? তাই তো দেখা যাচ্ছে, আসলে ওদের এইটাই আসল রূপ, ওটা ওরা মাঝে মাঝে লুকিয়ে রাখে। কিন্তু সত্যি হচ্ছে এই যে হার্ড হিন্দুত্ব তো নয়, বিকৃত হিন্দুত্বের একটা প্রতিচ্ছবি, যেটা আমরা অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের সময় দেখেছিলাম, সেই রূপটাই আবার বেরিয়ে পড়ছে বিজেপি। একদম সৌগতদা, এর সাথে সাথে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বাড়ছে এবং অনুপ্রবেশ বাড়ার ফলে জনবিন্যাসও বাড়ছে বলেও একটা উস্কানির জায়গা তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। আমরা শুনে নেব দিলীপ ঘোষ এই বিষয়ে মাইনরিটি নিয়ে কি বললেন। এখানে 85% ছিল হিন্দু, নামতে নামতে 80%, 70% হয়ে গেছে। 80 থেকে এখন 70% হয়ে গেছে। পশ্চিমবাংলায় 5% মুসলিম ছিল, আজকে 30% হয়ে গেছে। এখানে মাত্র প্রথমবার ইলেকশনে 5 জন মুসলিম এমএলএ জিতেছিলেন, আজকে 60 জন মুসলিম এমএলএ হয়ে গেছে। এটা কিসের পরিচয়? কালকে মুসলিম মুখ্যমন্ত্রী হবে। দিদিমণি যদি আরেকবার জিতে যান, তারপরের বার মুসলিম মুখ্যমন্ত্রী হবে পশ্চিমবঙ্গে, আমি ভবিষ্যৎবাণী করছি। সংখ্যালঘু পার্সেন্টেজ 5% ছিল, সেখান থেকে 30% হয়ে গেছে। সৌগতদা, আবার কি এনআরসি নিয়ে কোনো ইঙ্গিত দেওয়ার চেষ্টা, যেখানে বলা হচ্ছে যে জনবিন্যাস বদলাচ্ছে, ডেমোগ্রাফি বদলাচ্ছে, সেটা আপনার কি মনে হয়? ওরা একটা সাম্প্রদায়িক দল, দিলীপ ঘোষ যে কথা বলছে সেটা সাম্প্রদায়িক কথা। পশ্চিমবাংলায় কোনোদিনই মুসলমান 5% ছিল না,
এগুলো ভুল পরিসংখ্যান দিয়েও মানুষকে বিভ্রান্ত করছে এবং নিজেদের হিংসাশ্রয়ী হিন্দুত্ব, একটা বিজেপির যেটা বজরং দলের রূপ, যে রূপে ওরা বাবরি মসজিদ ধ্বংস করেছিল, গুজরাটে দাঙ্গা করেছিল, সেই রূপটা দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এদের মুখ দিয়ে বার হয়ে পড়ছে। এদের বিরুদ্ধে তো আইনগত ব্যবস্থা করা উচিত দেশের আইন অনুযায়ী, আর ওদের বিরুদ্ধে মানুষের ঘৃণা আরো তীব্রতর করা উচিত। অনেক ধন্যবাদ সৌগত বাবু। আমাদের সাথে ছিলেন সৌগত রায়, তৃণমূল সাংসদ। আমরা আসবো একটি ছোট্ট বিরতির পর। বিরতির পরে ভোটের আগে নেতাজি আবেগ ধরার চেষ্টা, 23শে জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, আমরা শুনবো একটা ছোট্ট বিরতির পরে। ভোটের আগে নেতাজি আবেগ ধরার চেষ্টা, 23শে জানুয়ারি রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কি জানতে পারছো বিস্তারিত জানাও। দেখো, গত 21শে ডিসেম্বর রাত্রিবেলা 8:04 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাতে একটা টুইটও করেন। সেই টুইটে নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান, 125তম জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করার জন্য কেন্দ্রীয় সরকার যেটি কমিটি গঠন করছে তার কথা উল্লেখ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার সূত্র যেটা জানা যায়, সেই কমিটির মাথায় অমিত শাহ যেমন থাকছেন, তাছাড়া বিশেষজ্ঞরা, বেশ কয়েকজন ইতিহাসবিদ, লেখক, আজাদিন ফৌজের সাথে যারা জড়িত ছিলেন, এমনকি নেতাজির পরিবারের যারা সদস্য তাদেরকেও রাখা হয়েছিল। এই মুহূর্তে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যে বাঙালির যে নেতাজি আবেগ তাকে স্পর্শ করতে চাইছেন হচ্ছে প্রধানমন্ত্রী। এর আগে বিভিন্ন যে রাজনীতির বাইরে পশ্চিমবঙ্গের কথা যখন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসছে, তখন একাধিক বাঙালি মনীষীদের নাম উঠে এসছে। ফলে 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতাতে এই অনুষ্ঠানে হাজির থাকা, সেটা অবশ্যই একদিকে যেমন নেতাজির প্রতি সম্মান প্রদর্শনের জায়গা, দ্বিতীয়ত বাঙালি আবেগকেও ধরার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তুমি জানো যে রাজ্য সরকারের তরফ থেকেও একটা আলাদা করে কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটির চেয়ারপারসন হয়েছেন মুখ্যমন্ত্রী নিজে, যেখানে মুখ্য সচিব ছাড়াও দুজন নোবেল জয়ী অমর্ত্য সেন এবং একই সঙ্গে হচ্ছে অভিজিৎ পিনাক বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তি, তাদেরকেও রাখা হয়েছে। এবং চলতি বছরের নভেম্বর মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি লিখেছিলেন, সেখানে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য 23শে জানুয়ারিকে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়, যদিও সে সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে আগামী 23শে জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীকে ঘিরে দুপক্ষই তাদের মতো করে স্পর্শ করার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে নেতাজি আবেগ যেটা বাঙালিদের মধ্যে রয়েছে সেটাকে ধরে আগামী বিধানসভা নির্বাচনের আগেও বোধহয় ফের মনীষীদের এই আবেগকে সামনে রেখে পাল্লা দেওয়ার একটা কৌশল। ধন্যবাদ আবির। রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার, কিন্তু বুধবার একেবারে দুয়ারে মুখ্যমন্ত্রী। বোলপুরের কাছে বল্লভপুর ডাঙ্গা গ্রামে পৌঁছে গেলেন মমতা। গ্রামের মানুষের সঙ্গে কথা বললেন, চায়ের দোকানে দাঁড়িয়ে চাও খেলেন, আর তারপর একেবারে খুন্তি নিয়ে রান্নায় হাত লাগানো। সরকারডাঙ্গা গ্রাম যেন পেল ঘরের মেয়েকে। শুনলেন অভাব, অভিযোগ, দিলেন অবিলম্বে কাজের নির্দেশ। বোলপুরের কাছে বল্লভপুর ডাঙ্গা। সকালে হঠাৎই সেখানে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছে গেলেন সরকারডাঙ্গা গ্রামে। চায়ের দোকানে মমতা। জিজ্ঞাসা করলেন তাদের সুবিধার কথা, সুযোগের কথা। না, এখানে থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। বিশাল কড়াইয়ে তখন চলছে আলু বরবটির তরকারি রান্না। জিজ্ঞেস করলেন কি মশলা দিয়ে হচ্ছে। দাওয়ায় জল চৌকিতে মমতা। কথা বলতে বলতেই ধরলেন খুন্তি। ঘরের মেয়ের মতো ছিল তিনি, রান্না করতে রান্না যে কাঠ তিনি ছবির মধ্যে দিয়ে হয়তো বুঝিয়ে দিচ্ছেন এবং মানুষের মনে ভয় করার চেষ্টা করছেন এবং লাগে সেই ছবি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কেটে কেটে দিলে ভালো টেস্ট হয়। দিয়েছি তো।
বীরভূমের সঙ্গে তার অন্যরকম টান। আদিবাড়ি তো ছিল এই জেলাতে, সেই বীরভূমেই মমতা যেন একেবারে ঘরের মেয়ে। বোলপুরে এসে বাউলের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ, আর মমতা করলেন রান্না। বুঝিয়ে দিতে চাইলেন আমি তোমাদেরই লোক। পায়ে পায়ে এরপর গ্রামের ভিতরে গেলেন, গ্রামের জহর থানে। কথা বলতে এগিয়ে এলেন এক আদিবাসী বিধবা। আমাদের পুকুরে চান করি আর চারিদিকে ছেলেগুলা থাকে, জানি, বুঝেছি, অসুবিধা হয়। দিদি তাহলে আমাদের কত কষ্ট বলুন তো। কষ্ট আছে দিদি, কষ্ট ছাড়া আর কি আছে বলুন। কষ্ট বলে আমাদের গ্রামে ছিল না বাথরুম। সঙ্গে সঙ্গে এলো মুখ্যমন্ত্রীর নির্দেশ। এটা তুমি আমার দুয়ারে সরকারে এই 130টা বাথরুম ওদের করে দেবো, খেয়াল থেকে জানো। টেস্ট আমি বলে গেলাম, আমি যখন বলে যাচ্ছি দিস ইজ বাই ইনস্ট্রাকশন, কাল থেকে শুরু হবে, আমি করে দেবো বাথরুম। বাড়িটা সোনামণি সোরেন কষ্ট করে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন। মেয়ে টুম্পা এখন কলেজে বাংলা অনার্সের ফাইনাল ইয়ারের ছাত্রী। কোথাও কোনো অসুবিধা হলে টুম্পা যেন চিঠি লেখে। সোনামণিকে বলে গেলেন মুখ্যমন্ত্রী। এই তো মেয়ে পড়াশোনা করে, ওকে দিয়ে সব চিঠি লেখান। শুনুন, এই জন্যই দুয়ারে সরকারে গিয়ে বলবেন যে আমার আর দেখতে হয়েছে, আর দেখতে হয়নি, করে দাও। মুখ্যমন্ত্রী নির্দেশ পেয়ে জেলা শাসককে জানিয়েছেন তিনি এই কাজ দ্রুত সম্পাদন করবেন। অনুব্রত মণ্ডলকেও একই নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, সুপ্রতিম দাস, ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা, বোলপুর। করোনার বিরুদ্ধে গোটা দেশ এক হয়ে লড়াই করেছে, একে অপরের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়েছে। টিকাকরণের প্রস্তুতি পর্বেও আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আর প্রত্যেক মুহূর্তে আপনার সঙ্গে থাকবে নিউজ 18। আমরা বিশ্বাস করি যতক্ষণ না সকলে সুরক্ষা পাচ্ছেন ততক্ষণ কেউ সুরক্ষিত নন। ভ্যাকসিনের অধিকার সকলের। নিউজ 18-এর নতুন ক্যাম্পেইন সঞ্জীবনী, আ শট অফ লাইফ। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।